আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা যেমনটা বলেছিলাম যে আজকে আমরা কথা বলবো হচ্ছে অবজেক্ট নিয়ে। আসলে বিষয়টা হচ্ছে অবজেক্টটা এমন একটা বিষয় যেটা এত দ্রুত কেউ দেখায়নি। মানে সিরিজের একদম প্রথম দিকে আমি অবজেক্টটা দেখিয়ে ফেলতেছি, কারণ টপিকটা যেহেতু স্টেপ বাই স্টেপ চলে এসেছে তাই আমি বলে দিচ্ছি। কিন্তু অবজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট এবং মূল প্রোগ্রামিংয়ের স্ট্রং বেসিস একটা পার্ট। তো যাই হোক, আজকে আমরা চলুন দেখে নেই অবজেক্টটা কী এবং কীভাবে লিখতে হয়। আমি মোটামুটি বেসিক ফুল স্ট্রাকচারটাই আমি আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে। এরপর এই কনসেপ্টটাকেও মাথায় রেখেই আপনি কমপ্লিট প্রোগ্রামিংটা রান করতে পারবেন। তো চলুন প্রথমে জানি যে অবজেক্ট তৈরি করতে আমাদের কী কী লাগে। অবজেক্ট তৈরি করতে হলে আমাদের একটা অবজেক্টের মধ্যে যা যা জিনিস থাকে সেটা হচ্ছে ক্লাস, প্রপার্টিস, মেথড, তারপরে অবজেক্ট অ্যান্ড হচ্ছে কনস্ট্রাক্টর এবং অ্যাক্সেস মডিফায়ার। এই পাঁচটা জিনিসগুলো লাগে আমাদের অবজেক্ট তৈরি করতে। এই পাঁচটা জিনিস দিয়েই আমাদেরকে প্রত্যেকটা অবজেক্ট রান করতে হয়। তো অবজেক্ট কি, ক্লাস কি? ক্লাস এবং অবজেক্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দুটো দিক। ক্লাস হলো অবজেক্টের টেমপ্লেট এবং অবজেক্ট হলো ক্লাসের উদাহরণ। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই এখানে। আমরা যদি কোনো একটা মোবাইলের কথা চিন্তা করি, তো একটা মোবাইল, এটা হচ্ছে একটা ডিভাইস, এইটা হচ্ছে একটা ক্লাস। মোবাইলটা হচ্ছে একটা ক্লাস। এর মধ্যে মোবাইলের মধ্যে যেমন কিছু জিনিস কমন থাকে, ব্যাটারি বা মোবাইলের ডিসপ্লে, মোবাইলের চার্জার, মোবাইলের টাচ স্ক্রিন ইত্যাদি জিনিসগুলো কমন থাকে। ওই যেই জিনিসগুলো থাকে ওইগুলোকেই বলা হয় অবজেক্ট। তো মোবাইলটা হচ্ছে কি ক্লাস, এবং মোবাইলের যেই কমন জিনিসগুলো থাকে সেটাই হচ্ছে অবজেক্ট। তো এত কথা না বলে আমরা চলুন প্র্যাকটিক্যালি শুরু করি যে অবজেক্ট কীভাবে লিখতে হয়। এখানে আমরা জানি যে অবজেক্ট তৈরি করার জন্য প্রথমে কী লাগে, ক্লাস। তো আমরা লিখবো হচ্ছে ক্লাস, CLASS, ক্লাস। ক্লাস লেখার পরে আমাদেরকে অবশ্যই একটা ক্লাসের নাম দিতে হবে। আমি এখানে লিখলাম হচ্ছে, এখানে আমি ক্লাসের অবশ্যই নাম দিতে হবে। এখানে লিখলাম হচ্ছে মাই, CLASS, মাই ক্লাস। অ্যান্ড এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই আমাদের ক্লাস তৈরি হয়ে গেল। এরপর আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কি? আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে এক ধরনের অ্যাক্সেস মডিফায়ার থাকে, যেমন প্রথম হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো এই তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ারই হয় আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড। তো পাবলিকটা হচ্ছে আমরা পাবলিকটা দিয়ে কাজ করে যে কোনো ধরনের কাজ আমরা করতে পারবো। প্রাইভেটটা হচ্ছে প্রাইভেট এবং প্রোটেক্টেডটা হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। প্রাইভেটটা হচ্ছে সবসময় আমরা ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো, আর প্রোটেক্টেডটা হচ্ছে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো এবং ক্লাসটাকে অন্য কোথাও এক্সটেন্ড করে তারপরে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এইগুলোকে আমরা না দেখি, এগুলো অনেক বিগার পার্ট। আমরা জাস্ট এখানে মনে রাখি যে একটা অ্যাক্সেস মডিফায়ার লিখতে হয়, সেটা হচ্ছে পাবলিক, এবং পাবলিক দিয়েই আমাদের বেশিরভাগ কাজ হয়। তো পাবলিক লিখে আমাদেরকে এখানে ভ্যালু অ্যাসাইন করতে হবে, মানে প্রপার্টিস অ্যাসাইন করতে হবে। যেমন ধরো এখানে আমি লিখলাম হচ্ছে এক্স, দিলাম ওয়াই, জেড। এখন আমি একটু বলি যে এই যে প্রপার্টিস আর ভেরিয়েবল আমরা বাইরে যদি লিখতাম, তাহলে আমরা এখানে যদি এই শুধু পিএইচপির মধ্যে যদি লিখতাম, যেমন ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 10, এই জিনিসটাকেই আমরা, এই ভেরিয়েবলটাকে আমরা এখানে লিখছি কিন্তু একটু ভিন্নভাবে, সেটা এই জন্য ভেরিয়েবলটাই এখানে প্রপার্টিস হয়ে গেছে। একটু ভিন্নভাবে লেখাতে ভেরিয়েবলটা প্রপার্টিস হয়ে গেছে। তো মনে রাখবেন যে অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে ভেরিয়েবলটাকেই প্রপার্টিস বলা হয়, এছাড়া আর কিছু না। নাথিং ইজ হ্যাপেন্ড। হ্যাঁ, তারপরে আমরা মেথড লিখবো। মেথড লেখার জন্য অবশ্যই একটা অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, কারণ না দিলেও এখানে কোনো প্রোগ্রামিং প্রবলেম করবে না। তারপরে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছি, আমরা একদম 100% অ্যাকুরেট করেই আমরা করব, ঠিক আছে? তার এখানে পাবলিক লিখবেন এবং এখানে লিখবেন হচ্ছে ফাংশন লিখে ফাংশনের অবশ্যই একটা নাম দিতে হবে। আমরা চাচ্ছি কি দুইটা ভ্যালুকে যোগ করার জন্য। যেমন আমরা এই প্রিভিয়াসলি দেখেছিলাম যে এক্স এবং ওয়াই ভ্যালু আমরা জেড এর মাধ্যমে যোগ করছিলাম। ওই জিনিসটা আমি যদি আবার একটু দেখাই, যেমন এখানে আমি যদি নেই হচ্ছে ভেরিয়েবল এক্স ইকুয়াল টু 10, ভেরিয়েবল ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20, অ্যান্ড ভেরিয়েবল জেড ইকুয়াল টু ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই। হ্যাঁ, ব্যাস
এই জিনিসটাকে যখন আমরা লিখে ইকো করি, ইকো কাকে ইকো করব, জেডটাকে। যখন জেডটাকে ইকো করব তখন আমরা কি পাবো, ফাংশন। এখানে একটু ফাংশন নেম দিয়ে নেই সাম, কারণ এটা প্রবলেম করবে। আমি যাচ্ছি না যে প্রবলেম করবে, এখন এররটা চলে যাবে। এখন এই আমি ইকো করলাম, এখানে দেখেন 30 চলে আসছে। এটা কি করলাম, এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে, এটার বাদ এটা দেখেন। এখন কি আসলো, 30 আসলো। যখন আমি এখান থেকে যদি আমার ভ্যালুটা চেঞ্জ করে দেই 250/27 257 আসবে এখানে দেখেন। এই জিনিসটাই আমরা এখানে করব অবজেক্টের ভিতরে। সেম কাজটাই আমরা এখানে করব অবজেক্টের ভিতরে। কিভাবে করি আমরা একটু দেখেন, ডিফারেন্স এটা কি। তো এখানে অবশ্যই একটা অ্যাক্সেস মডিফায়ার দিলাম, তারপরে ফাংশন লিখলাম এবং ফাংশনের নাম দিলাম, ফাংশনের যে কোনো একটা নাম দিলাম। এখানে আমরা সাম লিখলাম, যেহেতু যোগ করবো যেহেতু সাম। এখানে অন্য কিছু লিখতে পারতাম, যদু মধু কদু সবই, যে কোনো কিছু লেখা যেত। অবশ্যই মনে রাখবেন যে ফাংশনের নাম দেওয়ার পরে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেবেন, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে ফাংশনের কাজ সম্পন্ন করব। কাজ সম্পন্ন করার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে দিস। এখানে বাইরেরটা তো আমরা দেখলামই, বাইরে লেখার জন্য ভেরিয়েবলটা এভাবে লিখতাম, কিন্তু এখানে ভিতরে যখন ক্লাসের ভিতরে লিখবো তখন আমাদেরকে দিস কিওয়ার্ড দিয়ে লিখতে হবে এভাবে, দিস এক্স, ডলার সাইন আর লাগবে না, এক্স। দিস কিওয়ার্ডটা কেন, দিস কিওয়ার্ডটা হচ্ছে এই ক্লাসের ভিতরের এই যে এই প্রপার্টিসটাকে আমরা ধরতেছি তার জন্য। দিস এক্স না, আমরা এখানে জেড দিব, দিস জেড ইকুয়াল টু লিখবো হচ্ছে দিস এক্স প্লাস দিস ওয়াই। বাস এখানে শেষ করব। এবং আমরা জানি অবশ্যই ফাংশনের মধ্যে একটা ভ্যালু রিটার্ন করতে হয়, তাহলে আমাদেরকে এখানে রিটার্ন করতে হবে return রিটার্ন দিস জেড। বাস আমাদের মেথড ক্রিয়েট করা হয়ে গেল। আমরা কি পেলাম, ক্লাস পেলাম, অ্যাক্সেস মডিফায়ার পেলাম, মেথড পেলাম। এখন আমাদেরকে অবশ্যই আমরা এই মেথডটাকে কোথায় রান করব, কোনো একটা জায়গায় তো আমাদের আউটপুটটা দেখাতে হবে, তাই না? আউটপুটটা দেখানোর জন্য আমরা বাইরে, ক্লাসের বাইরে আমরা আসলাম। আসার পরে আমরা চাইলে এখানে এটা ক্লাসের ভিতরেও দেখাতে পারতাম। অবশ্য আমরা সবসময় এটা বাইরেই কাজ করি, মানে একটা জায়গায় প্রোগ্রামটা করি এবং ক্লাসের বাইরে যাই আমরা এই আউটপুটটা দেখাই। সেই জন্য আমি ক্লাসের বাইরেই করলাম এবং ক্লাসের বাইরে এসে আমাদেরকে অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট তৈরি করার জন্য আমরা যে কোনো একটা ভেরিয়েবল নিব, যেটার জন্য আমি আমার নাম নেই, যা ইচ্ছা আপনি ক্লাস ভেরিয়েবল নাম ইচ্ছা মতো নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং ভেরিয়েবল নেওয়ার পরে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। এখানে লিখতে হবে নিউ লিখে অবশ্যই লিখতে হবে কি, ক্লাস নেম। হ্যাঁ, মাই ক্লাস লিখে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাহলে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে অবজেক্ট ক্রিয়েট করার পর অবজেক্টের যেই ভ্যালুগুলো আছে বা প্রপার্টিসগুলো আছে সেগুলোকে ভ্যালু অ্যাসাইন করতে হবে এবং এটার আউটপুটটা নিয়ে আসতে হবে। তো অবজেক্টের ভ্যালুগুলো অ্যাসাইন করার জন্য আমাদেরকে অবশ্যই লিখতে হবে হচ্ছে $, আর এই অবজেক্টে কি, আমাদের রিয়াজ নামে অবজেক্ট, এবং রিয়াজের অবজেক্টের মধ্যে কে আছে, এক্স আছে। এক্স ইকুয়াল টু কত, ধরেন 30। এবং আবার রিয়াজের অবজেক্টের মধ্যে কি কোন প্রপার্টিসটা আছে, রিয়াজের ভিতরে প্রপার্টিস আছে এক্স ওয়াই ইকুয়াল টু ধরেন 40। তো টোটাল হবে কত, 30 আর 40 70। হ্যাঁ, এখন এটাকে আমরা ইকো করব। ইকো করার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে ইকো করবো কাকে, অবশ্যই রিয়াজকে, কারণ রিয়াজটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবং অবজেক্টের মধ্যে কোন প্রপার্টিসটাকে রান করাবো বা কোন মেথডটাকে রান করাবো সেটা বলে দিতে হবে। এখানে সাম মেথডটাকে আমরা রান করাবো, অবশ্যই এখানে সাম লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, আমাদের কাজ হয়ে যাবে। এখন আমি যদি রিলোড দেই এবং এটার পাশে চলে আসে, এই জন্য বোঝা যাচ্ছে না। এখানে কোড অনেকটা কী হবে, এখানে একটা স্পেসও কাজ করবে না, আমাদেরকে অবশ্যই এই যে ইকোর এখানে একটা কনকাটেশন দিয়ে আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করে নেই, তাহলে এটা নিচে চলে আসবে। বাস এই হচ্ছে কাজ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা সেম এইখানে যেই কাজটা করছিলাম, কয় লাইন, 1 2 3 4 লাইনের মধ্যে হয়ে গেছে, সেই একই কাজটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে কতগুলা লাইন লিখলাম। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 লাইনে এটা সম্পূর্ণ করলাম। এখন আমরা যেহেতু এই কাজটা একই কাজটা 4 লাইনে শেষ করতে পারি, সেখানে 9 লাইন আমরা কেন লিখলাম? 9 লাইন লেখার মানে হচ্ছে আমরা এই ক্লাসটা এখন
এখন এইটাকে কিন্তু চাইলে আমরা পরিবর্তন করতে পারবো না, আবার আলাদা করে ভেরিয়েবল নিয়ে পরিবর্তন করতে হবে একাধিকবার ট্রাই করার জন্য। কিন্তু এইটাকে আমরা পরিবর্তন করতে পারবো চাইলেই। আমরা সেম জিনিসটাকে যদি কপি করে আমরা এখানে পরিবর্তন করে দিতে পারবো। যেমন কপি করলাম এবং এখানে রিয়াজ 2 2 2 এবং এখানে 2, এখান থেকে ভ্যালুটা আমি চেঞ্জ করে দিতে পারবো। যেমন ধরেন আমি এখানে ফেলে দিলাম 500/200 এবং অবশ্যই এই যে করে এখানে আমি একটা কনক্যাটেশন করে বিআর ট্যাগ দিয়ে দিব। দেখেন এখন কিন্তু আবার যখন পরের বার করলাম আমাকে 4 লাইন কোড লিখতে হইলো, বাকি যা আছে সব একই রকম থাকলো, শুধু এই 4 লাইন লিখে আমি কিন্তু পরের কাজটা করতে পারলাম। এই জন্যই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে থাকি। তো এটা বাদ দিলাম বেসিক ভেরিয়েবল। এরপর হচ্ছে আমরা যেটা দেখি নাই সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। হ্যাঁ, এখানে কনস্ট্রাক্টরের কাজ কি? আমরা তো সম্পূর্ণ আউটপুটটা পেলামই, কনস্ট্রাক্টরের কাজ কি? তো এখানে ধরেন আমরা এখন 2টা নিলাম, হ্যাঁ 2টা নিয়ে আবার 4 লাইন কোড লিখলাম। এটাকে আরও শর্ট করে দেয় হচ্ছে কনস্ট্রাক্টর। ধরেন এখানে যদি আমি 10 বার নিতে চাই, 10 বারে এখানে প্রত্যেকবারে 4 লাইন করে কোড এবং 10 বারে হবে 40 বার। কিন্তু এই 40 বারের কোডটাকে আমরা 20 লাইনে নিয়ে আসতে পারবো। মানে 40 লাইন কোডটা আমরা চাইলে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে 20 লাইনের মধ্যে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে দেখাই আমি আপনাদেরকে। তো কনস্ট্রাক্টর নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যাইতে হবে এখানে, অবশ্যই এখানে কনস্ট্রাক্টর নিতে হবে। একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে নিব পাবলিক, অ্যান্ড এখানে লিখবো হচ্ছে ফাংশন একটা স্পেস দিয়ে 2টা আন্ডারস্কোর দিবেন এবং লিখবেন হচ্ছে কনস্ট্রাক্টর TRUCT কনস্ট্রাক্ট ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড একটা থার্ড ব্র্যাকেট। তো এই যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই যে ভ্যালুগুলো আমরা এখান থেকে অ্যাসাইন করছিলাম, এই যে এখানে অ্যাসাইন করছিলাম, এই ভ্যালুটাকেই আমরা এইখানে নিয়ে আসতে পারি। সো কীভাবে? এটা এখানে আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই এ এবং ভেরিয়েবল বি, হ্যাঁ নিলাম এবং এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি বলে দিলাম যে this x equal to a এবং this y equal to b। এইটুকু বলে দিলে দেখেন আমার একটা অলরেডি এরর আসছে এখানে। কেন আসছে? কারণ এই যে এইখানে আমরা যখন অবজেক্ট তৈরি করছি, অবজেক্টের মধ্যেই এই প্রপার্টিসটা পাস করতে হবে। এই 2 লাইন কোড আমাদের লাগবে না। যেমন এখানে আমরা কি লিখছিলাম 30 এবং 40, হ্যাঁ তো এটার আমার দরকার নাই, এই দুইটার দরকার নাই। এইখানে কি লিখছিলাম 500 এবং 200 এবং এটা এখানে লিখে দিতে হবে 500/200। এখন দেখেন সেম রেজাল্টটা আমার এখানে থাকলো। বা আমি যদি এখান থেকে চেঞ্জ করে দেই এখানে 7, তাহলে এখানে 9, এখানে যদি আমি আরও একটা চেঞ্জ করে দেই তাহলে ভিন্ন রেজাল্ট। তো দেখেন আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কত সহজ করে দিল এবং এই প্রোগ্রামটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এবং বারবার ব্যবহার করতে পারবো। আমাদেরকে প্রত্যেকবার একই কাজটা আর লিখতে হবে না। এটার জন্যই আমরা অবজেক্ট ওরিয়েন্টেডটা ব্যবহার করি। তো বেসিক অবস্থায় অবজেক্ট ওরিয়েন্টেড বা অবজেক্ট বলতে যেটা বোঝায় যে সেটার মধ্যে হচ্ছে একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে অ্যাক্সেস মডিফায়ার থাকবে এবং প্রপার্টিস থাকবে। এই প্রপার্টিসের মধ্যে আমরা মেথড ব্যবহার করব। মেথড ব্যবহার করে আমরা সেই আউটপুটটা পাবো বাইরে অবজেক্ট ক্রিয়েট করে। এইটুকুই মাথায় রাখবেন। তো আমি জানি যারা প্রথম শুরু করছেন অবজেক্টটার খুব একটা বেশি কিছু বোঝেন নাই। এখন আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি ভিডিওটা কয়েকবার দেখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত নিজের মাথায় থেকে না আসবে, মানে নিজে মুখস্থভাবে না, অবশ্যই বুঝে যে কীভাবে কী হলো সেই নিজে বুঝে যতক্ষণ পর্যন্ত না আপনি করতে পারবেন পরবর্তী ভিডিওটা আপনি দেখবেন না। কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট এবং এইটার বেসটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনি সমস্ত প্রোগ্রাম আর আপনার জন্য কঠিন হবে না, ইজিয়ার হয়ে যাবে। আমি এখানে সম্পূর্ণ কনসেপ্টটাই আলোচনা করে দিয়ে গেলাম অবজেক্টের বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যেটাই বলেন সেটাই।
তো আশা করি আপনি এই ভিডিওতে কিছু নতুন কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেন ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।